আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও সাবেক এমপি রাশেদ খান মেননকে ৫ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর মেননকে অপর একটি মামলায় রিমান্ড দেওয়া হয়েছে। সকালে কারাগারে আটক সুজন ও মেননকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্তকারী কর্মকর্তা তাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। এদিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রিমান্ডে থাকা সকল আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া রিমান্ডে থাকা সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীকেও কারাগারে পাঠিয়েছে আদালত। ১১২ দিন পর শিক্ষা কার্যক্রম শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি ও পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার। রিপোর্টে জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। রাজনৈতিক পট পরিবর্তন, শিক্ষক কর্মচারীদের আন্দোলনে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকাল ৮টা থেকে বিভিন্ন অনুষদ ও বিভাগে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অনেক বেশি। তাদের চাওয়া শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে। এখানে আমরা ৩ মাস প্রায় ক্লাস করতে পারি না, তো এখন যেহেতু আমাদের 3 মাস আছে সেহেতু আমাদের একটু সময়টা বাড়িয়ে দেওয়া উচিত। 4 মাসের জন্য সেমিস্টারটা শেষ করতে পারি। 2টা জায়গাতে 3টা ক্লাস নিব। আর একটা হচ্ছে অনলাইনে যদি ক্লাস নিতে পারি, শনিবার বিশেষ করে শুক্র শনির মধ্যে একদিন একটা অনলাইনে এক্সট্রা ক্লাস নিব। কয়েকটি ক্লাস পরিদর্শন করে উপাচার্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, ক্লাস সংখ্যা বাড়ানো এবং শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিক হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। পেছনে ফেরার আর সুযোগ নেই। মানুষের রক্তের ঋণে আমরা এখন আবদ্ধ, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এই যে কিছু ক্ষতি হয়েছে 2.5 মাস 3 মাসে, সেটা কি করে পুষিয়ে নেওয়া যায় চেষ্টা করছি। আমরা সবার সাথে কথা বলে একটা পর্যায়ে যাব। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সক্রিয় করার মাধ্যমে ছাত্রদের কল্যাণে কাজ করার বিষয়েও মত প্রকাশ করেছে বেশিরভাগ শিক্ষক ও শিক্ষার্থী। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। গত কয়েকদিনের অস্থিরতার পর পাহাড়ের পরিস্থিতি আজ তুলনামূলক শান্ত। এ বিষয়ে জানতে যাচ্ছি রাঙামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলেলাহির কাছে। ফজলেলাহি, আজকে রাঙামাটির অবস্থা কেমন দেখছেন? সাগর, আমি একটি ভালো খবর দিয়ে আমি আপনাদের জানাতে চাই, প্রায় 46 ঘন্টা পর রাঙামাটি শহরে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে খানিকক্ষণ আগেই। শুক্রবার সংঘাতের পর দুপুর 1টায় যে 144 ধারা জারি করা হয়েছিল, তারপর থেকেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক আমাদেরকে নিশ্চিত করেছেন আজ 11টা থেকে এই 144 ধারা প্রত্যাহার করা হয়েছে, কারণ পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। একই সাথে জানিয়ে রাখি যে পরিবহন ধর্মঘট এখনো চলমান আছে পরিবহন শ্রমিকদের, এবং পাহাড়ি শিক্ষার্থীদের যে সিএসটি ব্লকের 72 ঘন্টার, সেটিও চলমান আছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন যা এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা সরকারি সর্বোচ্চ পর্যায়ে ক্ষতি নিরূপণ করে তালিকা প্রেরণ করবেন। এরপর তারা যেন ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। এইসব ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদেরকে আশ্বস্ত করেছেন। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি বনরূপা, এই জায়গাটির আশেপাশেই ধ্বংস বেশ কিছু দোকানপাট অগ্নিসংযোগ করা হয়েছিল। তারাও আস্তে আস্তে সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন আর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। জানছিলাম রাঙামাটির সর্বশেষ খবর। পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। অবরোধে সাজেকে আটকা পড়েছে বহু পর্যটক।
অবরোধে এসব জেলা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকাল 6টা থেকে CHT ব্লকেড নামে এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া হয়। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। অন্যদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও CNG চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহন মালিক সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। পরিস্থিতি উন্নতি হওয়ায় রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। এদিকে বান্দরবানে অবরোধের কোনো প্রভাব নেই। অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক আছে। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে 4 জন নিহত হয়। এ ঘটনায় আহত হন অন্তত 72 জন। এছাড়া সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট। শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা একসাথে বসবাস করতে চাই। এটা এখান থেকে ফিরে আসতে হইব। আমরা একসাথে পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে করে থাকার প্রত্যাশা করি আমি শুধু। এখন আমরা কই যাব, গাড়ি নিয়ে, গাড়ি চলতেছে না, কষ্টের মধ্যে আছি। এবার যাচ্ছি খাগড়াছড়িতে স্থানীয় প্রতিনিধি আবু তাহের মোহাম্মদের কাছে। তাহের, খাগড়াছড়িতে অবরোধের সর্বশেষ খবর আপনার কাছে কি আছে আমাদেরকে জানান। জানিয়ে রাখছি যে আজকে হলো পাহাড়ি যে জম্মু ছাত্র জনতার ব্যানারে যে অবরোধ ডাকা হয়েছিল 72 ঘন্টার, এর মধ্যে আজকে হলো দ্বিতীয় দিন। আমি সকালে খোঁজ নিয়েছি, যেটা দেখেছি খাগড়াছড়ির সাথে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে। পিকেটাররা বিশেষ করে মানিকছড়ি, দিঘিনালা সহ বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার খবর পেয়েছি। এখানে বিপুল সংখ্যক পর্যটক কিন্তু আটকা পড়েছে। বিশেষ করে খাগড়াছড়ি হয়ে সাজেকে পর্যটকরা যেয়ে থাকেন। আমরা প্রশাসন থেকে যেটা জেনেছি, প্রায় 1400-র মতো পর্যটক সাজেকে আটকা পড়েছে। আর দূরপাল্লার যানবাহনগুলো ঠায় দাঁড়িয়ে আছে স্থানীয় বাস টার্মিনালে। যে সমস্ত চাকরিজীবী বা আটকা পড়েছেন তারা CNG মোটরসাইকেলে করে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা আমাদের কাছে যেটা অভিযোগ করছেন, এই CNG মোটরসাইকেলে তাদের কাছ থেকে গলা কাটা ভাড়া আদায় করা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে ঘটনাকে কেন্দ্র করে, যে পিটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাত সহিংসতা শুরু হয়েছিল খাগড়াছড়িতে। আমি সর্বশেষ খবর নিয়েছি, ঘটনার 3 দিন পর সেই মামুনের স্ত্রী বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় এক অ্যাম্বুলেন্স ড্রাইভার শাকিল সহ আরো 3 জনের নাম উল্লেখ করে 10 থেকে 12 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সে মামলায় খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান দিদারুল আলমকে মামলার আসামি করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে আটক করা হয়েছে কিনা সেটি নিশ্চিত করা হয়নি। এ ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ। জানছিলাম খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী 2 দিনের মধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা হাজির হবেন নিউ ইয়র্কে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এই অধিবেশনে এমন এক সময় যোগ দিচ্ছেন যখন 1.5 দশকের স্বৈরতন্ত্র হটিয়ে ছাত্র জনতা বাংলাদেশে এক নতুন দিগন্তের সূচনা করেছে। ফলে অধিবেশনে ডক্টর ইউনূসের যোগদান এবং যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রবাসীদের প্রত্যাশার কোনো শেষ নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। জাতিসংঘের অধিবেশন উপলক্ষে বরাবরের মতোই জাতিসংঘ সদর দপ্তরের সামনে সদস্য দেশগুলোর পতাকা ওড়ানো হয়েছে। আর প্রিয় বাংলাদেশের পতাকাটি উঠছে সবার আগে। এ যেন নতুন বাংলাদেশকে স্বাগত জানানোর অন্যরকম আয়োজন। সুদীর্ঘ 1.5 দশকের স্বৈরশাসনের অবসানের পর বাংলাদেশের পক্ষে এবারের অধিবেশনে নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়া ছাড়াও একাধিক বিশ্ব নেতার সাথে তার বৈঠক হবার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের সহায়তা চাওয়া ছাড়াও তার সরকার গণতন্ত্র রক্ষায় কি ভূমিকা রাখতে চায় তাও তুলে ধরবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সম্ভাব্য বৈঠক নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সব মহলে। যুক্তরাষ্ট্র প্রবাসীরা ডক্টর ইউনূসের এই সফরকে দেখছেন ইতিবাচক হিসেবে। তাদের রয়েছে অনেক প্রত্যাশা।
আমরা চাই প্রবাসী আমেরিকানদের এবং সারা বিশ্বের প্রবাসীদের স্বার্থে উনি কাজ করে এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত করা যেন ওনার প্রথম প্রায়োরিটি হয়ে থাকে। বাংলাদেশের 17 কোটি লোক আজ তার দিকে তাকিয়ে আছে, তার সরকারের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ হবে মানবিক, বাংলাদেশ হবে গণতান্ত্রিক, বাংলাদেশ হবে আইনের শাসনের দেশ, বাংলাদেশ হবে বৈষম্যবিহীন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে প্রতিটি মানুষের অধিকার সমান হবে, সবাই কথা বলতে পারবে। খুব আশাবাদী যে আমাদের বাংলাদেশকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাবেন, গণতান্ত্রিক পর্যায়ে নিয়ে যাবেন, যত ধরনের বৈষম্য আছে সেগুলি উনি নিরসন করবেন এবং আমাদের সাধারণ জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা উনি পূরণ করতে সক্ষম হবেন। এদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার 50 বছর পূর্তি উপলক্ষে 24 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডক্টর ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমন্ত্রিত 50টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সামনে। 1974 সালের এই দিনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের অর্ধ শতাব্দী পর বিশ্ববাসী আরও একটি নতুন বাংলাদেশকে চেনার সুযোগ পেয়েছে। আর সেই সম্ভাবনাময় বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের প্রতি দেশবাসীর রয়েছে অনেক প্রত্যাশা, তবে সেই প্রত্যাশা তিনি কতটুকু পূরণ করতে পারবেন সেটা কেবল সময় বলতে পারবে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। উজানের ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় নোয়াখালী ও মৌলভীবাজারে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চরম দুর্ভোগে যাতায়াতকারীরা। সড়ক বিভাগ জানায়, নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত 250 কিলোমিটার সড়কের নির্মাণ খরচ 20 কোটি টাকারও বেশি। এছাড়া এলজিইডির ক্ষতি হয়েছে 1500 কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক ও শতাধিক ব্রিজ কালভার্ট। দ্রুত মেরামত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ভয়াবহ বন্যায় নোয়াখালীর 8 উপজেলার 22 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ধীরে ধীরে পানি নামতে থাকে, বেরিয়ে আসতে থাকে ক্ষতচিহ্ন। বন্যার কবলে পড়ে রাস্তাঘাটে এমন বেহাল দশা। নোয়াখালীর বিভিন্ন স্থানে এখনও চলাচল অনুপযোগী অসংখ্য সড়ক। দুর্ভোগের শেষ নেই এলাকাবাসী, যানবাহন চালক ও যাত্রীদের। নোয়াখালী চৌমুহনী থেকে লক্ষ্মীপুর রোড নোয়াখালী চৌমুহনী থেকে লক্ষ্মীপুর রোড, এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। বন্যায় রাস্তাঘাট পুরা নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাট গাড়ি চলাচল করা যাইতেছে না। আমরা সরকারের কর্তব্য ব্যক্তিদের নিকট অনুরোধ জানাবো অতি দ্রুত এই রাস্তাটি সংস্কার করে মানুষের জনদুর্ভোগ কমানোর জন্য। সরকার যত তাড়াতাড়ি যত দ্রুত পারে আমাদের রাস্তাঘাট কিভাবে যত তাড়াতাড়ি ফারক নির্মাণ করে দেওয়ার জন্য, আমাদের যাতায়াত আমরা করতে পারতেছি না। বরাদ্দ পেলে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা চিঠি দিয়েছি। হ্যাঁ, আমাদের এখনো তো ফান্ড দেওয়া হয় নাই, তবে আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা চলমান আছে। আমরা চিঠি দিয়েছি, চিঠির প্রেক্ষিতে হয়তো তারা আমাদেরকে ফান্ড দিবেন, বরাদ্দ দিবেন। মৌলভীবাজারেও আকস্মিক বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। শুধু এলজিইডির 482 কিলোমিটার সড়কেই ক্ষতি 600 কোটি টাকার বেশি। মোবাইল ভ্যান গাড়ি লইয়া রাস্তা তো অনেক ভাঙ্গা, বন্যায় ভেঙে গেছে, বুঝছেন না। যানবাহন নিয়ে চলাফেরা খুব কষ্ট হইতেছে। মানে এটা এখনো ভাবতে পারি না, এখনো ভাবলে মানে মাথা তাইলে যেমন আর একটা কিলা খান হয়ে যায়। আমরা এত তাড়াতাড়ি মানে আক্রমণ করছে। শিগগিরই বিধ্বস্ত সড়ক মেরামত করা না গেলে শুধু চলাচলকারীদেরই দুর্ভোগ নয়, এলাকার অর্থনৈতিক বিকাশে এর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত জনপদের মানুষেরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরে 2টায় খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।